স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মধুসূদন, সাথে আছে আমি তামিম জাহান। রাজনৈতিক অস্থিরতার কারণে চলতি অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি কমে 5.7% থেকে নেমে যাবার পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। তবে পরিকল্পনা কমিশন বলছে আমদানি রপ্তানি বাড়তে শুরু করায় প্রবৃদ্ধি 6-এর উপরেই থাকবে। এছাড়া অর্থমন্ত্রী বলেছেন প্রবৃদ্ধি 6.3% কম হবে না। আজ আমরা এই নিয়ে আলোচনা করব। আমাদের বিষয় হচ্ছে আজকের জিডিপি প্রবৃদ্ধি। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন অর্থনীতিবিদ এবং পরিকল্পনা কমিশনের সদস্য ডক্টর শামসুল আলম। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখে নেব একটি প্রতিবেদন। 7.2 জিডিপি প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য নিয়ে চলতি অর্থবছর বাজেট দেয়া হয়। তবে সে লক্ষ্য অর্জন সম্ভব না হলেও প্রবৃদ্ধি 6-এর ওপরই থাকবে আশা সরকারের। 6 মাস যেতে না যেতে তাও নাকচ করল বিশ্বব্যাংক। বুধবার বিশ্বব্যাংকের গ্লোবাল ইকোনমিক প্রসপেক্ট প্রতিবেদনে বলা হয়, টানা 5 বছর মন্দার ধকল কাটিয়ে এবার চাঙ্গা হবে বিশ্ব অর্থনীতি। তবে প্রবৃদ্ধি কমে যাবে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে। বাংলাদেশের নির্বাচনকে ঘিরে তৈরি হওয়া রাজনৈতিক অস্থিরতা এক্ষেত্রে প্রধান কারণ। টানা হরতাল অবরোধে অর্থনীতির প্রধান দুই স্তম্ভ শিল্প সেবা খাত ক্ষতিগ্রস্ত হওয়াকেই এক্ষেত্রে দায়ী করছেন বিশ্বব্যাংকের ঢাকা অফিসের মুখ্য অর্থনীতিবিদ। সহিংসতা, হরতাল, অবরোধ, যে ডিসরাপশনগুলো, এর ফলে সেবা খাত সরাসরিভাবে আক্রান্ত হয়েছে। এর সাথে যোগ হয়েছে আপনার রেমিটেন্সের ডিক্লাইন। গ্রোথ কমলে উন্নয়ন যে অগ্রযাত্রাটা আমাদের ছিল, সেই অগ্রযাত্রাটা ব্যাহত হতে পারে। তবে একে অমূলক বলছে পরিকল্পনা কমিশন। কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য শামসুল আলম জানান, গেল 4 বছরে বিশ্বব্যাংকের পূর্বাভাস সঠিক হয়নি। বিশ্বব্যাংকের প্রক্ষেপণ গত 4 বছরে বাস্তবে রূপ নেয়নি। এবছরও আশা করি রূপ নেবে না, কারণ অর্থনীতির বিভিন্ন যে সামষ্টিক আমাদের কাছে নির্দেশকগুলো, সেগুলো সবই এখন আবার ইতিবাচক হচ্ছে। সম্ভাবনা আছে যে এটা 6.5% কাছাকাছি পৌঁছে যাবে। তবে রাজনীতিতে সমঝোতা না হলে এবং হরতাল অবরোধের মাত্রা আরও বাড়লে পরিস্থিতি ভিন্ন হবে, স্বীকার করেন এ কর্মকর্তা। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। ডক্টর শামসুল আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। ডক্টর আলম, আপনার কাছে প্রশ্নটা হচ্ছে আমার, বিশ্বব্যাংক বলছে যে ফিগারের কথা বলছে 5.7, অর্থমন্ত্রী বলছেন যে 6.3-এর উপরে। আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের বাজেটের টার্গেট ছিল 7.2 এই বছরে প্রবৃদ্ধির টার্গেট। কেন সেখান থেকে আমরা টার্গেট অ্যাচিভ করতে পারছি না? এবং আপনি যদি অর্থমন্ত্রী বলেও থাকে 6.3, কেন এত গ্যাপটা কেন এত? না, গ্যাপটা তো হতে পারে নানান কারণে। আমাদের প্রক্ষেপণ যে ভিত্তিতে করেছি সেটা তো 1 বছর আগে বা কয়েক বছর আগে, যখন ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা আমরা প্রক্ষেপণ করি। তারপর বিশ্ব পরিস্থিতি আছে, আন্তর্জাতিক বাজার মূল্যের ব্যাপার আছে, দেশজ আপনার রাজনৈতিক আমাদের দ্বন্দ্ব সংঘাত ছিল। তো সব মিলিয়ে আমাদের যে বিনিয়োগ বাড়ার কথা যেভাবে আমরা প্রক্ষেপণ করেছিলাম সেভাবে হয়নি। তো সে কারণেই যেটা লক্ষ্য ছিল বাজেটে, বিশেষ করে 7.2% অর্জন, সেটি হয়তো হয়ে উঠছে না। তো আমরা যে আমরা যদি 6.3 হয়ে থাকে, যে গ্যাপটা কি অনেক বেশি নয়? যখন একটা এস্টিমেট করা হবে, তখন কি এই যে পসিবল রিস্কটা কি আপনারা চিন্তায় রাখা উচিত ছিল না? না, গ্যাপটা বলতে 6.3, মাননীয় অর্থমন্ত্রী বলেছেন 6.3-এর উপরে হবে বলেছেন। আর আমরাও মনে করি 6.3-এর উপর এবং 6.5%-এর কাছাকাছি কোথাও এই প্রবৃদ্ধির হার অর্জিত হবে। তার কারণ হলো, আমরা যতটা নেতিবাচক চিন্তা করেছি রাজনৈতিক দ্বন্দ্ব সংঘাতে, আমি মনে করি না সেটা কিছু হয়েছে, নেতিবাচক সন্দেহ নেই। কিন্তু অর্থনীতির যে সামষ্টিক নির্দেশকগুলো, সেগুলো আবার কয়েকটা বেশ ইতিবাচক। আমাদের প্রবৃদ্ধির জন্য রপ্তানি গুরুত্বপূর্ণ। রপ্তানি গত 6 মাসে এর আগের বছরের তুলনায় বেড়েছে 18%। এর আগের বছরে আমদানি ছিল নেতিবাচক। গত 1 বছর, গত জুলাই ডিসেম্বরে আমদানি বেড়েছে 7.4%। তো আমদানি রপ্তানি বেড়েছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভও বেড়েছে। সময় আমি প্রসঙ্গক্রমে বলি, এর আগের বছরের চেয়ে এই বছর জুলাই ডিসেম্বরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ $6 বিলিয়ন বেড়েছে। এই রিজার্ভের এই বৃদ্ধিটাকে অনেকেই নেতিবাচকভাবে বলছেন, কারণ নিশ্চয়ই আমাদের এখানে ইনভেস্টমেন্ট হচ্ছে না, এই কথা। যাই হোক, আমাদের, আমি বলছি সামর্থ্যের, ওটার ব্যাখ্যা নানান রকম হতে পারে। সামর্থ্যের ইঙ্গিতবাহী আমাদের যে ইন্ডিকেটরগুলো ভালো। আরেকটা হলো আমাদের আমনটা এবার যেটা আমরা কর্তন করলাম, হারভেস্ট করলাম,
সেটি বাম্পার ফলন হয়েছে। যদি আমাদের এমনটা ওইভাবে বাম্পার হয়, আবহাওয়া অনুকূল থাকে, এবং সেবা খাতে যে ক্ষতিটা হয়েছে আন্দোলন ধর্মঘটে, পর্যটন বা ব্যাংকিং আমরা যাই বলি, বিজনেসের সকল সেটি শাখাতেই সেবা একই অবস্থা। খাতের সুযোগ বৃদ্ধি হওয়ার এটি প্রকৃষ্ট সময়। এখন থেকে জানুয়ারি, মার্চ, এপ্রিল, মে পর্যন্ত আমাদের এই সেবা খাত সেটা পুষিয়ে নেবার একটা প্রচেষ্টা চলবে। সরকার যে বিনিয়োগ জুলাই থেকে অক্টোবর পর্যন্ত ভৌত অবকাঠামোর কাজ করা যায় না, কাজে এখন সেটি উজ্জীবিত হবে। তো সব মিলিয়ে আমরা আশা করি পরিকল্পনা কমিশনের পক্ষ থেকে এটা 6.3 থেকে 6.5-এর কাছাকাছি হবে বলে কোথাও মনে অর্জিত হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে। আচ্ছা আর বিশ্বব্যাংকের কথাটা বলিনি, বিশ্বব্যাংকের আমি আবারও বলি, বিশ্বব্যাংক, IMF, এসকাপ গত কয়েক বছর দেখিনি তাদের প্রক্ষমণ প্রতিফলিত হতে, তাদের চেয়ে সবসময় উপরে থেকেছে আমরা, এটি তারা হলো হয়তো একটু আরেকটি সত্য ঘটনা। কনজারভেটিভ অ্যাটিটিউড নেই বলছে তারা। আচ্ছা, যাই হোক, আমরা যদি ধরেও নেই যে 6.3-এর উপরে হচ্ছে, তাহলে আমাদের পুরো বাজেটে যে পরিকল্পনা ছিল, আমি যদি বলি দারিদ্র্য নিরসনের কথা বলি, আমরা যদি বলি জব ক্রিয়েশনের কথা বলি, সেটাও তো একটা নেতিবাচক প্রভাব পড়বে। না, এটা খুবই সঙ্গত এবং যৌক্তিক। প্রবৃদ্ধির হারের সঙ্গে আমাদের কর্মসংস্থান জড়িত, প্রবৃদ্ধির হার বাড়া কমার সঙ্গে দারিদ্র্য বাড়া কমার সম্পর্ক জড়িত। তো প্রবৃদ্ধির হার আমরা 7% উপরে চেয়েছি রাখতে, এই জন্য যে আমরা মধ্যম উন্নত দেশে উন্নীত হওয়ার একটা চেষ্টা নেব, এবং এটি উচ্চতর প্রবৃদ্ধি আমরা চেয়েছি দারিদ্র্য কমানোর জন্য, বেশি বেশি করে কর্মসংস্থান সৃষ্টি করার জন্য। তো লক্ষ্যমাত্রা অনুযায়ী না হলে যে পরিমাণ কর্মসংস্থান হতো সেই পরিমাণ হয়তো হবে না, তবে এটাও আবার আপনাকে মানতে হবে 6% উপরে প্রবৃদ্ধির হার বিশ্ব প্রেক্ষাপটে আমাদের দক্ষিণ এশীয় মানদণ্ডে কিন্তু অত্যন্ত সন্তোষজনক প্রবৃদ্ধির হার। তো এই 6% উপরে অর্জিত হওয়াটা কিন্তু এক ধরনের সফলতা, এবং এটি গত কয়েক বছর পর পর আমরা গত কয়েক বছর 6% উপরে থেকে। তো এই অর্থে হতাশাগ্রস্ত হবার আমি এখনো কিছু দেখি না, যদিও লক্ষ্য অর্জিত হবে না। আচ্ছা, প্রবৃদ্ধি সবসময় আমরা চাই প্রবৃদ্ধি বাড়ুক। প্রবৃদ্ধি বাড়লে আরেকটা নেতিবাচক পরে এক প্রভাব পড়ে, সেটা হচ্ছে আমরা মূল্যস্ফীতিতে দেখি যে মূল্যস্ফীতি বেড়ে যায়, যার ফলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমে যায়। তো সবসময় এই যে একটা দ্বন্দ্ব থাকে যে আমি প্রবৃদ্ধি বাড়াতে হলে ইনফ্লেশন বেড়ে যাচ্ছে, এই দুটোর মধ্যে একটা ব্যালেন্স স্ট্রাইক করার কি কোনো উপায় আছে, বা একজন অর্থনীতিবিদ হিসেবে আপনার কি মনে হয় কোন দিকে বেশি নজর দেওয়া উচিত? ঠিক আছে, এটা সুন্দর প্রশ্ন বলবো, কারণ প্রবৃদ্ধি হার যতই বাড়াতে চাইবো সঙ্গে সঙ্গে তো মূল্যস্ফীতি বাড়ার প্রবণতা থাকবে। প্রবৃদ্ধি মানে অনেক কার্যক্রম, অনেক ব্যয়, অনেক ব্যয় মানে জনগণের আয়, জনগণের আয় মানে জনগণ আবার ব্যয় করে, তো মূল্যস্ফীতির একটা চাপ বাড়ে অধিক প্রবৃদ্ধির প্রচেষ্টা নিলে। তো আমি যেটা আমরা বলবো, তবুও অধিক প্রবৃদ্ধি চাইবো, এবং প্রবৃদ্ধি যদি মূল্যস্ফীতির উপরে বেশি হয় তাহলে মূল্যস্ফীতি মানুষ মেনে নিতে আপত্তি করে না। যদি তার চাকরি থাকে, আমার মাথা পিছু আয় ধরুন 5% বাড়লো, মূল্যস্ফীতি যদি হয় 3% মেনে নেব। আমার মাথা পিছু আয় যদি বাড়লো 7%, আমি কিন্তু 5% মূল্যস্ফীতি মেনে নেব, এই জন্য যে আমার আয় তো বেশি বেড়েছে। তো যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে, প্রবৃদ্ধির হারের প্রচেষ্টাও নিতে হবে দারিদ্র্য কমানোর জন্য, চাকরির সংস্থান করার জন্য। আবার মূল্যস্ফীতি বেড়ে যাবে সেই বিষয়েও সতর্ক থাকতে হবে, যাতে মূল্যস্ফীতি কম রেখে প্রবৃদ্ধি অর্জন করা যায়। তবে এমন প্রবৃদ্ধি আবার চাইব না জবলেস গ্রোথ আছে, মানে প্রবৃদ্ধি বাড়ে কিন্তু কর্মসংস্থান হয় না, এমন প্রবৃদ্ধিও আছে। তো আমরা কিন্তু সেই প্রবৃদ্ধি আবার বেশি চাচ্ছি না। আমরা চাই প্রবৃদ্ধি হোক, মানুষের কর্মসংস্থান হোক, সাস্টেইনেবল প্রবৃদ্ধি চাই আমরা। হ্যাঁ, আসলে আমি আইটি এক্সপোর্ট করে দ্রুত কয়েক বিলিয়ন ডলার আর্ন করে ফেলতে পারি, সেটা কিন্তু প্রবৃদ্ধি হলো, কিন্তু এমপ্লয়মেন্ট বাড়বে না, এরকম অনেক বিষয় আছে। তো আমরা যেটা চাচ্ছি, আমাদের সংশোধিত বাজেটেও চাচ্ছি সরকারি ব্যয় বাড়ুক, মানসম্মত ব্যয় হোক, এবং যত দ্রুত প্রকল্পগুলো বাস্তবায়ন করা যায়, যাতে ক্ষতিটা পুষিয়ে নেওয়া যায় পেছনের এই রাজনৈতিক দ্বন্দ্ব সংঘাতের, সেটি এবার জোরালো প্রচেষ্টা চালানো হবে। এবং আমরা চাইব ব্যাংক বিমাগুলো এখন এগিয়ে আসবে, যেহেতু সুদের হার কিছুটা কমে আসছে 1 থেকে 2%, এটি কিন্তু একটি অনুকূল পরিবেশ বিনিয়োগ বেড়ে যাওয়ার, এবং এটাও আবার আমাদের প্রবৃদ্ধির হারকে বাড়ানোর সহায়তা করবে। তো সুদের হার কমে আসা, রপ্তানি বাড়া, আমদানি বাড়া, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়া,
আমনের বাম্পার ফলন সব মিলিয়ে কিন্তু আমি এখনো আশাবাদী। আপনি আশাবাদী? প্রবৃদ্ধির হার 6.3-এর উপরে থাকবে, অনেক ধন্যবাদ, উপরে থাকবে, ধন্যবাদ অনেক ডক্টর আলম। 6-5-এর কাছাকাছি। ধন্যবাদ ডক্টর আলম। আমাদের সময় হচ্ছে একটি বিরতিতে যাবার, ফিরে এসে আমরা কথা বলবো। সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবে। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে বলছেন। আজ আমরা কথা বলছি এবছরের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন অর্থনীতিবিদ এবং পরিকল্পনা কমিশনের সদস্য ডক্টর শামসুল আলম। ডক্টর আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে আরেকবার। আমরা বিরতিতে যাবার আগে কথা বলছিলাম প্রবৃদ্ধি কত হতে পারে এবং এটা যদি কম হয় কি হতে পারে, বা এর নেতিবাচক কী দিক রয়েছে। আমরা যে বিষয়ে কথা বলছিলাম যে আমাদের প্রবৃদ্ধির একটা বড় একটা দিক হচ্ছে যে আমাদের জব ক্রিয়েশন, কর্মসংস্থান কতটা হচ্ছে। তো আপনার কি মনে হয় আমরা বাজেটে যে আমরা যে এস্টিমেট করেছিলাম, যে হিসাব করেছিলাম, সেখান থেকে কি আমরা খুব বেশি পিছিয়ে আছি বা সমান ভালো অবস্থায় আছি? জাতীয় দেশজ প্রবৃদ্ধি বৃদ্ধির সঙ্গে কর্মসংস্থান একটা সম্পর্ক আছে। প্রবৃদ্ধির হার বাড়লে, ধরুন আমি তুলনা দিয়ে বলছি আপনাকে বোঝানোর জন্য, 1% জিডিপি প্রবৃদ্ধি মানে আমাদের দেশে 2,50,000 নতুন কর্মসংস্থান সৃষ্টি হওয়া। ধরুন 6% জিডিপি হলো, এর অর্থ হলো দেশে 15 লক্ষ কর্মসংস্থান তৈরি হয়েছে ওই বছর। আচ্ছা, তো তার মানে 1% জিডিপি প্রবৃদ্ধির হার মানে 2.5 লক্ষ নতুন কর্মসংস্থান। গত 4 বছরে একটি হিসাব আপনাকে দিতে পারি। গত জুন পর্যন্ত আমাদের যে প্রবৃদ্ধির হার ছিল, তাতে দেশে 62,70,000 নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, বিদেশে গিয়েছে 20 লক্ষ, সব মিলে 82 লক্ষ, প্রায় 70,000 নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে গত জুন পর্যন্ত। তো এবছর যদি আবার 6% উপরে হয়, তো ধরুন আবার 16-17 লক্ষ নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। মোট মিলে গত 5 বছরে কর্মসংস্থান সৃষ্টি হবে 94 থেকে 95 লক্ষ। এটার মধ্যে বেসরকারি খাতে কত? সেটি ওইভাবে বিভক্ত করে এক্ষুনি আমি বলা যাচ্ছে না, কারণ আমরা জিডিপি দিয়ে যখন প্রবৃদ্ধির হার দিয়ে যখন কর্মসংস্থান বলি, তখন ওই দুই খাত মিলেই বলি। আচ্ছা আচ্ছা। তো কারণ জিডিপিকে সরকারি খাত আর বেসরকারি খাতে আমরা ভাগ করে বলি না। দেশে কর্মসংস্থান সৃষ্টি হওয়াটাই মুখ্য, সেটা যে খাতেই হোক। তো সাধারণত বেশি হয়ে থাকে বেসরকারি খাতে, কারণ বিনিয়োগটা বেসরকারি খাতেই কিন্তু বেশি। 5 ভাগের 4 ভাগ বিনিয়োগ করে বেসরকারি খাত, 5 ভাগের 1 ভাগ বিনিয়োগ করে সরকার, আর 5 ভাগের 4 ভাগ বিনিয়োগ করে বেসরকারি। সাম্প্রতিক সময়ে যে বিনিয়োগের কথা আমরা বলছি কম হয়েছে, বিশেষত বেসরকারি খাতে কম হয়েছে বলা হচ্ছিল যে অর্থনীতি স্থবির হয়েছে রাজনৈতিক সংঘাতের কারণে। এখন আমরা আপাতত দেখছি না, এই মুহূর্তে কোনো সংঘাত দেখছি না। এক্ষেত্রে যদি প্রাইভেট বিনিয়োগকে এনকারেজ করতে হয়, সেক্ষেত্রে আসলে কি করা উচিত এবং আপনারা কি চিন্তা করছেন? আমি সেটা বলি আপনাকে, আমাদের কি চিন্তা করছে। তার আগে বলি, অর্থনীতি স্থবির হয়ে যায়নি। 6% উপরে প্রবৃদ্ধি হওয়া মানে অর্থনীতি স্থবির নয়, কিন্তু স্থবির হলে হবে জিরো গ্রোথ বা 1% কাছাকাছি। অর্থনীতি কাঙ্ক্ষিত পর্যায়ে বাড়েনি, কিন্তু স্থবির ছিল না। আর অর্থনীতিতে বেসরকারি বিনিয়োগের প্রসঙ্গটি আপনি তুলেছেন, আসলে কাঙ্ক্ষিত পর্যায়ে বেসরকারি বিনিয়োগ হয়নি। গত বছর বরং 1% কমেও গিয়েছে, এটি বলতে আমার দ্বিধা নেই, যেটি আমাদের তথ্য যেটা বলে। তো বেসরকারি বিনিয়োগ বাড়ানোটাই আমাদের একটা এখন মুখ্য চেষ্টা, যে বেসরকারি বিনিয়োগ আবার আসবে বিভিন্ন খাতে, আসলে তারপর নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রবৃদ্ধি বাড়বে। সরকারি বিনিয়োগ কিন্তু বাড়ছে প্রত্যেক বছর, 5 বছরে বেশ বেড়েছে। এখন বেসরকারি বিনিয়োগ বাড়ানোর জন্য কি করা যায় আপনি বলেছেন। হ্যাঁ, সেটি করার একটি উপায় হলো ব্যাংকের সুদের হার কমিয়ে বেসরকারি খাতকে উৎসাহ দেওয়া, যাতে তারা প্রচুর ঋণ নেয়, তারা ব্যবসা বাণিজ্য করে, তারা শিল্প কলকারখানা গড়ে তোলে, তারা সেবা খাত সৃষ্টি করে। তো 1 থেকে 2% ব্যাংকের সুদের হার কিন্তু কমে গিয়েছে। এটাতে আমি বলতে চাচ্ছি যে আমাদের প্রবৃদ্ধির হার আমরা যতটা নেতিবাচকভাবে বলছি, এতটা নেতিবাচক হবার আমি খুব একটা কারণ দেখি না। তো বিনিয়োগ বাড়ানোর জন্য আমাদের প্রথম প্রচেষ্টা হলো সরকারি বিনিয়োগকে
বাড়ানো বাড়াতে হবে। তো আমাদের যে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে আমরা চেষ্টা করব যতটা বেশি বিনিয়োগ রাখা যায়, যতটা বেশি বাস্তবায়ন করা যায়। আর সরকারি প্রচেষ্টা হবে সুদের হার যেন, যদি এটা বাজার নির্ধারণ করে, তারপরে সরকারি নীতি দ্বারা সুদের হারটা যেন কমিয়ে আনা policy হয়, support করা, সেটা করা। এটি চেষ্টা থাকবে। এটি আসন্ন মুদ্রানীতিতে আমরা আশা করব সেটি প্রতিফলিত হবে, যে সুদের হারটা কমিয়ে রাখা, আর হলো বেসরকারি বিনিয়োগ বাড়ানোর জন্য যে যে সুযোগ সুবিধা দেয়া, যে ধরনের প্রণোদনা দেওয়া দরকার সেগুলো সরকার অবশ্যই, যেমন এক্সপোর্টের ক্ষেত্রে প্রণোদনা দেওয়া, যে তুমি এত এক্সপোর্ট করলে এত পাবা, বা এত তুমি ট্যাক্স মওকুফ পাবা, সেগুলো এবারও থাকবে এবং সেটি এবার জোরদার করা হবে আরো প্রণোদনা। গত কয়েক বছর থেকে আমরা মুদ্রানীতিকে বাংলাদেশ ব্যাংক বলছে ভারসাম্যমূলক মুদ্রানীতি, আসলে সংকোচনমূলক মুদ্রানীতি, খানিকটা সংকোচন, খানিকটা সংকোচনমূলক। তো ওরা ওই সুন্দর ভাষায় বলে ভারসাম্য বলে একটা ব্যালেন্স শব্দ ব্যবহার করছে। আমি কি তাহলে ধরে নিতে পারি যে এবার সম্প্রসারণমূলক হবে? হ্যাঁ, আপনি ধরে নিতে পারেন, এই জন্য যে আমি জোর দিচ্ছি প্রবৃদ্ধির হার বাড়ানোর উপরে। তো সেই জন্য প্রবৃদ্ধির হার বাড়াতে গেলে মুদ্রানীতিতে সুদের হার কমিয়ে রাখার চেষ্টা থাকতে হবে। প্রবৃদ্ধি বাড়াতে হলে মুদ্রা সরবরাহ বাড়াতে হবে। সুদের হার কমানো মানেই মুদ্রা সরবরাহ বাড়ানো অর্থনীতিতে। এবং আরেকটা করতে হবে, বিনিময় হারটা যাতে স্থিতিশীল আছে, খানিকটা প্রয়োজনে খানিকটা অবমূল্যায়ন করাও যেতে পারে আমাদের রপ্তানির উৎসাহ দেওয়ার জন্য। অর্থাৎ তারা $1 78 টাকা না পেয়ে $1 যদি 80 টাকা পায়, তাদের আয় বাড়ে। তো সেদিক থেকে অর্থনীতিবিদ হিসাবে আমার ধারণা হলো যে আমাদের মুদ্রানীতি হওয়া উচিত খানিকটা সম্প্রসারণমূলক, এক্সপানশনারি, যেটা ওইখানে একটু নজর দেওয়া উচিত যে অনুৎপাদনশীল খাতে বিনিয়োগটা আসলে হচ্ছে না, ওই দিকটা বোধহয়। আরেকটা হলো অনুৎপাদনশীল খাতে বা ধরুন লাক্সারি আইটেম, যাতে যেমন বাংলাদেশ ব্যাংক থেকে যথাযথ বলা হয়েছে যে তোমরা এই বিলাস ব্যয় কম করো, তো ওটিও কিন্তু ওই পদক্ষেপ, যাতে অনুৎপাদনশীল খাতে ব্যয়টা কম হয়। তো ব্যাংকিং খাত যেহেতু আপনার এটাকে ইংরেজি বলে অলিগোপলি ব্যবসা, অর্থাৎ কতিপয়ের ব্যবসা, সেখানে কিন্তু ওই বিলাসী ব্যয় কিছু না কিছু থাকবেই, কারণ সেখানে প্রতিযোগিতা খুব তীব্র। আচ্ছা, ব্যাংক তো সীমিত, 47টা 48টা 50টা, তো তাদের মধ্যে একটা কম্পিটিশন আছে। তো কিছু বিলাসী ব্যয় হয়তো পরিহার করা যাবে না, কিন্তু কিছু ক্ষেত্রে ব্যাংকের ক্ষেত্রে এবার এই বছর কিছু বাড়তি চাপ থাকবে, কারণ এই গত 6 মাস ধরে যে সহিংসতা দেশে চলেছে, আপনি যেটা বলছেন স্থবির হয়নি অর্থনীতি, একমাত্র সত্যি কথা, কিন্তু একটা সময় থমকে দাঁড়িয়েছিল, এটা বলতে পারি। এবং বেসরকারি বিনিয়োগটা থমকে দাঁড়িয়েছিল, আপনার কথা ঠিক আছে। যেটা হয় যে ব্যবসা বাণিজ্য যেটা হয়েছে যে অনেক যারা ব্যবসায়ী আছেন, বিজনেসম্যান রয়েছেন, তারা তাদের লোন রিপেমেন্ট ঠিকমতো করতে পারেননি, এবং বাংলাদেশ ব্যাংকে বলা হয়েছে যে লোন রিশিডিউলিং ক্ষেত্রে আইনটা শিথিল করতে বলা হয়েছে। সেক্ষেত্রে ব্যাংকেও তো একটা বাড়তি চাপ থাকবে এবার। কিছুটা চাপ থাকবে, ওই যে আমাদের সম্প্রসারণমূলক মুদ্রানীতি বললাম, কিছুটা অর্থনীতিতে অর্থের প্রবাহ যাতে বাড়ে। বেসরকারি বিনিয়োগ খানিকটা স্থিমিত ছিল, এর মানে আবারও বলি অর্থনীতি কিন্তু স্থিমিত থাকেনি, কারণ বেসরকারি খাতে কৃষি একটা বিরাট বেসরকারি খাত, সেখানে কিন্তু কার্যক্রম পুরোই চলেছে। শিল্প কলকারখানায় উৎপাদন প্রচেষ্টাও কিন্তু সাপ্লাই চেইনে একটা ডিসরাপশন ছিল, যার জন্য আপনার এক্সপোর্ট কিন্তু ঠিকই বেড়েছে এত কিছুর পরও। সাপ্লাই চেইন ডিসরাপশনে সরবরাহ লাইনগুলি বাধাগ্রস্ত হয়, কৃষি পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে, কৃষি ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে, উৎপাদকদের খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে, ভোক্তারা বেশি দাম খানিকটা দিয়েছে। তো সেগুলো সাময়িক শক, ইকোনমিতে এই শক সবসময় থাকে। সাময়িক শক যেটা মানে কিছু কিছু আঘাত অর্থনীতি সবসময়, অর্থনীতি সরল রেখায় চলে না, ওর মধ্যে কিছু আঘাত থাকে, কিছু আবার ভালো সুযোগ সৃষ্টি হয়। তো এগুলো নিয়েই অর্থনীতি। এবার ভালো সুযোগ হলো বিশ্ব অর্থনীতি কিছুটা চাঙ্গা এবার, তো সেটা বাংলাদেশের জন্য আরেকটি অনুকূল পরিবেশ, যেটা আমাদের প্রবৃদ্ধির হারকে কিছুটা উৎসাহ দেবে। সব মিলিয়ে প্রবৃদ্ধির হার সম্পর্কে এখনই বড় রকমের নেতিবাচক দৃষ্টি নেওয়া আমি মনে করি কারো পক্ষে এখনো সময় আসেনি। আমরা ধন্যবাদ ডক্টর আলম। আমরাও আশা করব যে আমাদের যে প্রবৃদ্ধি যেটা কাঙ্ক্ষিত সেটা হয়তো না পারে, কিন্তু আমরা মোটামুটি একটা কাঙ্ক্ষিত পর্যায়ে যেতে পারবো। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ডক্টর আলম। এই অনুষ্ঠানের জন্য সময় সরঞ্জাম আজকে এখানে শেষ করতে ধন্যবাদ। এই ছিল আজকের মতো খাতুন গল্প থেকে মধ্যে, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।